গল্পের শুরুতেই আমাদেরকে এই গল্পের কিউট ফিমেল লিডকে দেখানো হয়। নাম ছিল নাই। নাই অনলাইন সেলিং শুরু হওয়ার 1 মিনিট আগে ওর ল্যাপটপ ঠিক করে নিয়েছিল, আর ও চাচ্ছিল সময় মতো সব কিছু অন্য কেউ নেওয়ার আগে ও নিয়ে নেবে, যেগুলো ওর ভালো লাগবে। আর যার কারণে একদম পুরো প্রস্তুতি নিয়ে বসে পড়েছিল আর অপেক্ষা করছিল কখন এই 1 মিনিট শেষ হবে। কিন্তু এর আগে হঠাৎ করে ওর ফোনে একটি কল এসেছিল, আর এই কলটির কারণে ওর সব আশার ভিতরে একদম পানি পড়ে গিয়েছিল, কারণ এই কলটি আবার ওর কোম্পানির বসের ছিল। এখন যদি বসের কল অ্যাটেন্ড না করে এরকম ভাবে ও যদি ল্যাপটপ চালাতে থাকে, তাহলে পরের দিন তো কোম্পানিতে গিয়ে ওকে অনেক বেশি বকা শুনতে হবে। তাই বাধ্য হয়ে কলটি ধরেছিল, যেখানে বস ওকে বলেছিল তোমাকে আমার ফ্রেন্ডকে নিয়ে আসার জন্য এয়ারপোর্টে যেতে হবে। বসের অর্ডার ফলো না করে এখন যদি ল্যাপটপ নিয়ে বসে থাকে, তাহলে ওরই তো অনেক লস হবে, যার কারণে বাধ্য হয়ে নিজের বাড়ি থেকে বের হতে হয়েছিল এয়ারপোর্টে যাওয়ার জন্য। অন্যদিকে গল্পের মেন লিডকে দেখানো হয়, নাম ছিল ইয়ান। আর ইয়ান অনেকটাই বেশি রুট ছেলে ছিল। ইয়ান সব কিছু পরিপাটি রাখতে পছন্দ করত, আর ও সব মানুষদেরকে ওর নিজের সামনে একদম পরিপাটি দেখতে চাইতো। আর ও নিজের সেক্রেটারি এমন কাউকে বানাতে চাইতো যে ওকে দেখার পরে বুঝতে পারবে ওর এখন কি প্রয়োজন রয়েছে। মানে ও ভাবছিল একজন মানুষকে পুরো রোবটের মতন হতে হবে, যে একসাথে সব দিকে ভালোভাবে খেয়াল রাখতে পারবে। এই সব কিছুর কারণে ইয়ান ওর অনেক অ্যাসিস্ট্যান্টকে বারবার চেঞ্জ করে দিয়েছে, আর নতুন নতুন অনেকেই নিয়ে এসেছিল, কিন্তু কেউ ওর ভালোভাবে খেয়াল রাখতে পারছিল না। এরপরে এদেরকে দেখানো হয় এয়ারপোর্টে, আর যেখান থেকে ওরা এখন একটি মিটিংয়ে যাওয়ার জন্য বের হয়েছিল। যখন সবাই কারের ভিতরে ছিল, তখন আমরা ইয়ানকে দেখতে পাই ইয়ানের মাথা ব্যথা করছিল। এটা নাই অনেক ভালো করে বুঝতে পেরেছিল, তাই ওকে ক্যান্ডি খেতে দিয়েছিল, আর যেটার কারণে তো অনেকটাই অবাক হয়েছিল ইয়ান। এরপরে তারা তাদের বিজনেসের কারণে একটি মিটিংয়ে এসেছিল, আর যেইখানে সবাই জোর করতে থাকে ইয়ানকে ড্রিঙ্ক করার জন্য, কিন্তু ইয়ান ড্রিঙ্ক করতে চাচ্ছিল না। এরপরে নাই এসে ইয়ানকে মেডিসিন দিয়েছিল, সাথে এটাও বলে ডক্টর তোমাকে বলেছে মেডিসিন নেওয়ার পর তুমি ড্রিঙ্ক করবে না, তাই আজ তুমি ওখানে ড্রিঙ্ক করোনি, এই কারণে অনেকটাই ভালো হয়েছে। এই সব কিছুতে ইয়ান আরও বেশি অবাক হয়েছিল যে এই মেয়েটি কিভাবে আমার সম্পর্কে এত কিছু জানতে পারে, কারণ আজকেই তো আমাদের দুজনের প্রথম দেখা হয়েছে। ইয়ান এই বিষয়টি সম্পর্কে জানার জন্য ও নাইকে বলেছিল আমাদের দুজনের কি এর আগেও দেখা হয়েছিল, কারণ তুমি আমার সম্পর্কে অনেক কিছুই জানো, আর আমাদের দুজনের তো আজকেই প্রথম দেখা হয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে তোমার সাথে আমার অতীতে এর আগেও দেখা হয়েছে। কিন্তু নাই বলে আমাদের অতীতে কখনোই দেখা হয়নি। আর রইল আপনার সম্পর্কে জানা, আমি আপনার সম্পর্কে কোনো কিছুই জানি না, কিন্তু ওখানে আপনাকে দেখার পর আমার মনে হয়েছিল আপনার এইসব কিছুর প্রয়োজন, তাই আপনাকে দিয়েছি। ইয়ান বলে ঠিক আছে, কিন্তু আমি তোমাকে একটি অফার করছি, তুমি চাইলে কিন্তু আমার সেক্রেটারি হতে পারো, আর এর কারণে আমি তোমাকে অনেক ভালো একটি ফ্ল্যাট দেব, দামি একটি কার্ড দেব, আর তোমার স্যালারি অনেক বেশি দেব। কিন্তু নাই মানা করেছিল যে আমি তোমার সেক্রেটারি হতে পারবো না। এরপরও ইয়ান বলে এত তাড়াতাড়ি উত্তর দেওয়ার দরকার নেই, 24 ঘন্টা সময় দিচ্ছি, এরপরে ভেবে আমাকে জানিয়ে দিও। আর ও যখন বাইরে এসেছিল তখন নাই ওর সাথে এসেছিল, আর নাই ওকে মানা করতে চাচ্ছিল, কিন্তু তখনই ওর পাটা স্লিপ কেটে যাওয়ার কারণে ও ইয়ানের ওপরেই পড়ে গিয়েছিল। ইয়ান নাইয়ের লাগানো পারফিউমের স্মেল নেওয়ার পর বলতে থাকে এইটা নেওয়ার পর তো আমার মনে হচ্ছে তোমার সাথে আমার অতীতে দেখা হয়েছিল। নাই বলে এরকম কোনো কিছুই না, আর আমি আপনার সেক্রেটারি একদমই হব না, এটাই বলার জন্য এসেছিলাম। ইয়ান বাড়িতে আসার পর নাই যে কোম্পানিতে জব করে ওই কোম্পানির বসের কাছে ফোন করেছিল, বসকে বলেছিল যে আমি আপনার পুরো কোম্পানিটাই কিনে নেব, আর এর কারণে বসকে অনেক বেশি টাকা দিয়েছিল। সাথে বসকে এটাও বলেছিল এখন আপনার কোম্পানির যতগুলো স্টাফ রয়েছে তারা কেউ রিজাইন করতে পারবে না, আর তাদেরকে ওই কোম্পানিতেই জব করতে হবে। শুধুমাত্র নাইয়ের কারণে ও পুরো একটি কোম্পানি কিনে নিয়েছিল, আর নাইকে নিজের সেক্রেটারি বানাতে চাচ্ছিল, আর জানতে চাচ্ছিল যে ওর সাথে নাইয়ের সম্পর্ক কি হতে পারে। আর পরের দিন কোম্পানিতে সবাই আসার পর জানতে পারে ওদের কোম্পানিতে নতুন বস চলে এসেছে, আর ওই বসটি ছিল ইয়ান। আর ইয়ান এখন বলেছিল যে তুমি আমার সেক্রেটারি হবে, আর মানাও করতে পারবে না, কারণ এখান থেকে তুমি আর রিজাইনও করতে পারবে না। নাইকে বাধ্য হয়ে ওর সেক্রেটারি জবটি করার জন্য রাজি হতে হয়েছিল। এরপরে ইয়ান ওকে বলেছিল তুমি যেহেতু আমার সেক্রেটারি হয়েছো, তাই আজকে আমি তোমাকে প্রথম একটি কাজ দিচ্ছি, আর এইটা হচ্ছে তুমি আমার বাড়িটি অনেক সুন্দরভাবে ক্লিন করে রাখবে। নাইও ওর কাজটাই অনেক ভালোভাবে কমপ্লিট করেছিল, আর যখন রাতে ইয়ান বাড়িতে এসেছিল তখন ও দেখতে পায় নাই অনেক সুন্দরভাবে সব জিনিসগুলো পরিষ্কার করেছে, আর একদম ওর মন মতন করে রেখেছিল, যেটা যেখানে রাখতে ও পছন্দ করতো ওই রকমভাবে সাজিয়ে দিয়েছিল। আর এই সব কিছুর কারণে ওর তো নাইয়ের ওপরে আরও বেশি সন্দেহ হতে শুরু হয়েছিল যে এই মেয়েটি কিভাবে আমার সম্পর্কে এত কিছু জানে। নাইয়ের কাজে অনেক বেশি ইমপ্রেস হয়ে গিয়েছিল, এই কারণে নাইকে বলে আজ থেকে তুমি আমার ডায়েটিংয়ের প্রতিও
খেয়াল রাখবে। আর নায়কেও বাধ্য হয়ে হ্যাঁ বলতে হয়েছিল। সবাই দেখা যায় খারাপ কাজ করার পর বিপদে পড়ে যায়, কিন্তু এখানে নাই তো ভালো একটি কাজ করার কারণে এখনও বিপদে পড়ে গিয়েছে। আর ইয়ান তো ওকে সবসময় অনেকটাই বেশি বিরক্ত করতে শুরু করেছিল। নাই অনেকটাই বিরক্ত হয়ে যাচ্ছিল এইসব কিছু করতে করতে, কিন্তু এরপরও ওর কাছে কোনো কিছু করার ছিল না। এরপরেও নাই বাধ্য হয়ে রিজাইন লেটার পাঠিয়ে দিয়েছিল ইয়ানের কাছে, কিন্তু ইয়ান ওটা অ্যাকসেপ্ট করেছিল না, কারণ কে আর নাইয়ের মতন এত ভালো একটি সেক্রেটারিকে হাতছাড়া করতে চাচ্ছে, তাই মানা করে দিয়েছিল। বাধ্য হয়ে নাই কোম্পানিতে এসেছিল ইয়ানের সাথে দেখা করতে। আর ভিতরে আসার পরই ও ইয়ানকে বলতে থাকে, আমি তোমার এই জবটি করতে একদমই রাজি না, তুমি অন্য কাউকে তোমার সেক্রেটারি বানিয়ে রাখো, আমি আর থাকতে পারবো না, কারণ তোমার মতন একটি ছেলের সাথে কে থাকতে চায়, আমি একদমই থাকতে পারবো না। আসলে ইয়ান তো মনে করেছিল নাই ওকে ভালোবাসে, যার কারণে তো ওর এত সব কিছু জেনে রেখেছিল। বাট এইখানে তো নাইয়ের কথাগুলো শোনার পর ওর মনটাই ভেঙে গিয়েছিল যে ও ভুল বুঝেছিল নাই ওকে ভালোবাসে। বেচারা ইয়ান ভুল বুঝে নিয়ে ও তো নাইয়ের জন্য অনেক কিছুই করে ফেলেছে। এরপরে আমরা নাইকে দেখতে পাই ওর নিজের বাড়িতে ওর নিজের সাথে ইয়ানের ছবি দেখছিল। আর এখান থেকে আমরা ফ্ল্যাশব্যাকে একটি কথা জানতে পারি যে আসলে নাই আর ইয়ান তারা দুজনে আগে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ছিল, কিন্তু দুজনের ব্রেকআপ হয়েছে। এখান থেকে আমরা জানতে পারি নাই আর ইয়ান তারা দুজনে একে অপরকে অনেক আগে থেকেই চিনে, কিন্তু ইয়ানের এইসব কথাগুলো মনে নেই কেন, আর ওর সাথে এমন কি হয়েছিল যে ভুলে গিয়েছে তা আমরা পরে জানতে পারবো। আর নাইও ইয়ানকে কোনো কিছু মনে করিয়ে দিচ্ছিল না। ইয়ান তো নাইয়ের রিজাইন লেটার অ্যাকসেপ্ট করেনি, যার কারণে নাই কোম্পানিতে যাওয়াই বন্ধ করে দিয়েছিল। আর ইয়ান ওকে ফোন করে কোম্পানিতে আসতে বললেও ও কোম্পানিতে যাচ্ছিল না। এরপরে নাই এসেছিল একটি অ্যাপার্টমেন্ট দেখার জন্য। আর এখানে ও জানতে পারে যে একটি অ্যাপার্টমেন্টকে অনেকটাই বেশি কম দামে সেল করা হবে, আর এইটা ছিল ইয়ানের, যার কারণে এখন ও এই অ্যাপার্টমেন্টটি নেওয়ার জন্য চাচ্ছিল কিছুদিন ইয়ানের সাথে অ্যাক্টিং করবে। যখন এইটা কম দামে এই ভালো অ্যাপার্টমেন্ট পেয়ে যাবে তখন আবারও ও ইয়ানের কাছ থেকে দূরে চলে যাবে। তাই ওর প্ল্যান অনুযায়ী কাজ করার জন্য চলে গিয়েছিল ইয়ানের কাছে, আর ইয়ানকে সুন্দরভাবে সরি বলেছিল। দেন ইয়ানের জবটি আবারও অ্যাকসেপ্ট করেছিল। আর ইয়ান সত্যিটা না জেনে অনেক বেশি খুশি হয়েছিল যে নাই আবারও ওর কাছে ফিরে এসেছে। কিন্তু যেহেতু নাই অনেকদিন ওর সাথে কোনো যোগাযোগ করেনি, তাই ও নাইকে এখন অনেক বেশি বিরক্ত করতে শুরু করেছিল। আর নাইকে একের পর এক অর্ডার দিতে শুরু করে, যেই সব কিছু পূরণ করতে গিয়ে নাইয়ের 12টা বেজে যাচ্ছিল। আর ওর অনেক বেশি রাগও হচ্ছিল, মন চাচ্ছিল জবটি ছেড়ে দেবে, কিন্তু ওকে তো এখন কম দামের ভিতরে ওই ভালো অ্যাপার্টমেন্টে নিতে হবে, যার কারণে বাধ্য হয়ে এই সব কিছু সহ্য করে নিচ্ছিল। এরপরে নাই যখন ফ্রি হয়েছিল তখন ওর ফ্রেন্ডের সাথে একটি রেস্টুরেন্টে গিয়েছিল ডিনার করতে, আর এখানে ওদের সাথে এনজয় করছিল। অন্যদিকে ইয়ান যখন এই কথাটি জানতে পেরেছিল ও তো ওদের সাথে ডিনার করার জন্য রেস্টুরেন্টে চলে গিয়েছিল। ডিনার শেষ করার পর নাই এখানে ওর একজন ফ্রেন্ডের সাথে দেখা করে দিয়েছিল ইয়ানকে, আর এই ফ্রেন্ডের নাম ছিল যাও। যখন যাও আর নাই তাদের দুজনকে একসাথে দেখেছিল ইয়ানের অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল আর অনেকটা রেগেও যাচ্ছিল। তাই ইয়ান নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে কোম্পানি থেকে ট্রিপে যাওয়ার কথা বলেছিল, কিন্তু ওখানে যাওয়ার পরেও ইয়ান দেখতে পায় এখানে যাও এসেছে। আর যাওকে দেখার পর ওর রাগ তো আরও 3 গুণ বেড়ে গিয়েছিল। আর এরা যখন এখানে একটি গেম খেলার জন্য প্ল্যান করছিল তখন এদেরকে টিম বানাতে বলেছিল, আর যেখানে নাই বেছে নিয়েছিল যাওকে। ইয়ান এইসব কিছুতে আরও বেশি বিরক্ত হচ্ছিল। ও ভেবেছিল কোথায় এখানে আসার পর একা একা নায়ের সাথে সময় কাটাবে, কিন্তু ওদের দুজনের ভিতরে যাও চলে এসেছে। আর যখন ওরা গেম খেলছিল তখন এখানে ইয়ান তো গেম না খেলে বরং ও সব ফোকাস দিচ্ছিল ওদের দুজনের ওপরে। এরপরে দেখতে পায় নাই সুইমিং পুলে গিয়েছিল, আর যার কারণে ও তখন নাইকে ফলো করতে করতে ওখানে এসেছিল। তারা দুজনে একসাথে এখানে সুইমিং করছিল। এখানে জিজ্ঞাসা করে ইয়ান নাইকে, তুমি আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানো? আমি তো এইটা ভেবে অনেক বেশি চিন্তিত হয়ে যাচ্ছি। পাস্টে আমাদের দুজনের সাথে কি হয়েছিল আমাকে তুমি বলবে। আর এখানে তখন নাই দেখতে পেয়েছিল ইয়ানের গলার ভিতরে একটি রিং, আর ইয়ান যখন এটা লক্ষ্য করেছিল তখন ও জিজ্ঞাসা করে, এমন তো নয় যে এই রিংটি আসলে তোমার? আমি এখন এটা তোমাকে পরিয়ে দিয়ে দেখবো যে এটা সত্যি তোমার কিনা। কিন্তু নাই ওকে এমনটি করতে মানা করছিল, আর নাই ওই রিংটি পরতে চাচ্ছিল না, কিন্তু ইয়ানও জোর করে ওটা ওকে পরিয়ে দিতে চাচ্ছিল। তখনই এখানে যাও আর ইয়ানের ফ্রেন্ড এসেছিল, এখান থেকে নাইকে নিয়ে চলে গিয়েছিল। তারা দুজনে যখন রুমে ছিল তখন বলতে থাকে যাও নাইকে যে ওই ছেলেটি তোমার এক্স বয়ফ্রেন্ড। এখানে বলেছিল নাই এরকম কিছুই না, আসলে ও কাউকেই বলতে চাচ্ছিল না, কারণ বাহিরে যদি আবার কেউ দাঁড়িয়ে থাকে তাহলে তো ওদের সব কথা শুনতে পারবে। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়ানকে। এখানে ইয়ানের ফ্রেন্ড বলছিল তুমি কি এখনো ওই মেয়েটিকেই খুঁজে বেড়াচ্ছ? আর তুমি কি শিওর যে ওই মেয়েটি নাই হবে? এমন তো হতে পারে যে নাইয়ের সাথে তোমার পাস্টে কখনো দেখা
দেখাই হয়নি, আর তুমি আমাকে একটি চান্স দিয়ে দেখতে পারো। বাট ইয়ান ওকে মানা করেছিল, সাথে এটাও বলে দিয়েছিল আমি শুধুমাত্র ওই মেয়েটিকেই খুঁজে বেড়াচ্ছি যার এই রিংটি। মেয়েটিকে দেখার পর ভালো করেই বোঝা যাচ্ছে মেয়েটি আসলে ইয়ানকে লাইক করে, আর এই কারণে ও ইয়ানকেই পেতে চাচ্ছিল। এরপরে যখন নাই একা দাঁড়িয়েছিল এই সুযোগে ইয়ান ওর কাছে চলে গিয়েছিল আর নিজের কাছে থাকা ওই রিংটি পরিয়ে দিয়েছিল নাইকে। দেখতে পায় এটা তো নাইয়ের হাতে একদম ম্যাচ করে গিয়েছিল, তাই ও নাইকে বলে এখন তুমি আমাকে সত্যিটা বলবে। নাই বলে এরকম কোনো কিছুই না, হতে পারে তুমি যে মেয়েটিকে খুঁজছো ওর আঙ্গুলের সাইজ আর আমার আঙ্গুলের সাইজ একই রকম, তাই এইটা হয়ে গিয়েছে আমার হাতে। আর পাস্টে আমাদের দুজনের ভিতরে কোনো কিছু ছিল না, কারণ আমার তো বয়ফ্রেন্ড রয়েছে। তখন এখানে যাও এসেছিল, ইয়ানকে বলে তুমি আমার গার্লফ্রেন্ডকে এত বেশি বিরক্ত কেন করছো, আজকের পর থেকে আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে দূরে থেকো। এরপর এখান থেকে নাইকে নিয়ে বাহিরে এসেছিল। দুজনে যখন কারের ভিতরে ছিল তখন তো ওকে নাই থ্যাংক ইউ বলেছিল। যাও বলেছিল চলো আমরা দুজনে কোর্ট ম্যারেজ করে নিই, তাহলে আমরা ইয়ানকে এটা বিশ্বাস করাতে পারবো যে ইয়ানের সাথে তোমার আগে কোনো সম্পর্ক ছিল না। এই সব কিছু যাও মন থেকেই বলছিল, কারণ ও নিজেই নাইকে লাইক করতো। বাট নাই ওকে মানা করে দেয় যে এরকম কোনো কিছু করার দরকার নেই, কারণ নাইয়ের তো এখনো অত বাজে কোনো সময় চলে আসেনি যে ওকে এত বড় একটি ডিসিশন নিতে হবে। এরপরেও যাও পরের দিন কোম্পানিতে নিয়ে এসেছিল নাইকে আর বলছিল আমরা দুজনে ওর সামনে অ্যাক্টিং করব যে আমরা দুজনে কাপল, তাহলে আর ও তোমাকে ডিস্টার্ব করবে না আর অতীতের কোনো কথাও জানতে চাইবে না। এখানে নাই বলছিল তোমাকে এত বেশি অ্যাক্টিংও করতে হবে না, ও আমাকে ডিস্টার্ব করবে না, কারণ ওর কোনো কিছু মনে নেই। কিন্তু এরপরেও যাও ওর প্ল্যানটা কাজে লাগাতে চাচ্ছিল আর ইয়ানের সামনে এসে কথা বলতে থাকে। ইয়ান এইসব কিছুতে অনেকটাই বিরক্ত হয়েছিল, তাই ওদের দুজনকে মনে করিয়ে দেয় যে তোমরা দুজনে এখন কোম্পানিতে রয়েছো আর যেখানে কিনা এইসব কথাবার্তা বলা একদমই অ্যালাউ না। এদের সাথে নায়ের ওপরে অনেক বেশি কাজ চাপিয়ে দিয়েছিল যে এখন তোমাকে এইসব কাজগুলো কমপ্লিট করতে হবে। পরের সিনে ইয়ানকে ইয়ানের বাড়িতে দেখানো হয় আর ও নিজের বাড়িতে আসতে বলেছিল নাইকে, এই কারণে অপেক্ষা করছিল যে কখন নাই ওর বাড়িতে আসবে। কিন্তু নায়ের জায়গায় যখন অন্য কোনো মেয়ে ওর বাড়িতে এসেছিল তখন অনেকটাই অবাক হয়ে যায় আর ওর সব প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু ও তো আর এত সহজে নিজের প্ল্যান নষ্ট হতে দেবে না, তাই নিজেই তখন চলে এসেছিল নায়ের বাড়িতে নায়ের সাথে দেখা করতে। এরপরে নায়ের সাথে দেখা করার পর নাইকে জিজ্ঞাসা করে যে তুমি কেন আমার বাড়িতে আসোনি, আমি তো তোমাকে যেতে বলেছিলাম। নাই বলে আসলে আমার শরীরটা একটু খারাপ ছিল তাই আমি যেতে পারিনি, আর যার কারণে ইয়ানার ওকে কোনো কিছুই বলেছিল না। এরপরে যখন নাই এখানে ঘুমিয়ে গিয়েছিল ইয়ান নিজেই তখন নায়ের পুরো বাড়িটা সুন্দরভাবে ক্লিন করে দিয়েছিল আর পরে নাই এটা দেখতে পেয়ে অনেক খুশি হয়েছিল আর মনে মনে বলতে থাকে যে ইয়ান আসাতে আমার একটি কাজ অনেক ভালো হয়েছে, এখন আর আমাকে এই পুরো বাড়িটা ক্লিন করতে হবে না। এর পরের দিন নায়ের কোম্পানিতে আসতে অনেকটাই বেশি লেট হয়ে গিয়েছিল আর যখন ও ইয়ানের সাথে দেখা করেছিল তখন ইয়ান ওকে একটি নতুন প্রজেক্টের উপরে কাজ করতে দিয়েছিল আর নাইকে বলেছিল তুমি আমার ক্যামেরাম্যান হবে। আসলে ও সবসময় নাইকে নিজের সাথেই রাখতে চাচ্ছিল যাতে করে নাইয়ের কাছ থেকে আগে কি হয়েছিল এই সব কিছু জেনে নিতে পারে। নাইকেও বাধ্য হয়ে ইয়ানের বাড়িতে আসতে হয়েছিল। ইয়ান এখানে সুইমিং পুলের ভিতরে নেমেছিল আর যেই সব কিছুর ভিডিও করছিল নাই, কিন্তু হঠাৎ করে ফোনটি পানির ভিতরে পড়ে যাওয়ার কারণে নাইকেও ফোনটি নেওয়ার জন্য পানিতে নামতে হয়েছিল। তখন ইয়ান নাইকে নিজের ক্লোজে নিয়েছিল, তারা দুজনে অনেকটাই বেশি ক্লোজে ছিল। নাই ইয়ানের এতটা বেশি ক্লোজে থাকার কারণে ওর হার্টবিট বাড়তে শুরু করেছিল আর ইয়ান এর কারণ জিজ্ঞাসা করে। নাই কোনো কিছু না বলে তাড়াতাড়ি করে এখান থেকে উঠে গিয়েছিল। নাই অনেকটাই বেশি ভয় পেয়ে গিয়েছিল যে যদি ইয়ানের আগের সব কথাগুলো মনে পড়ে যায় তখন ও কি করবে, তাই ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছিল। পরের দিনের সিন দেখানো হয় যখন এরা দুজনেই কোম্পানিতে এসেছিল। নাই তখন লুকিয়ে লুকিয়ে ইয়ানের অনেকগুলো ছবি তুলে নিচ্ছিল আর ইয়ান ওইটা ভালো করে বুঝতে পেরেছিল যে নাই ওর ছবি তুলছে। ইয়ান অনেক খুশি হচ্ছিল যে এই মেয়েটি আমাকে লাইক করে, তাই তো এভাবে লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলছে। কিন্তু পরে যখন ও নাইকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কেন এভাবে লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলছিলে, এগুলো কি নিজে দেখবে, তখন নাই বলেছিল আসলে আমি আমার ফ্রেন্ডের জন্য এই ছবিগুলো উঠিয়েছিলাম। যেটা শোনার পর ইয়ানের সব স্বপ্ন নষ্ট হয়ে গিয়েছিল, তাই ও তখন রেগে বলতে থাকে তুমি যে এরকম ভাবে লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলেছো এতে আমার প্রাইভেসি নষ্ট হয়ে যাবে, তাই তুমি এখন ফোন থেকে সব ছবিগুলো ডিলিট করে দেবে। যদি নাই ওর ছবিগুলো দেখার জন্য তুলতো তাহলে ও রাখতে দিত, কিন্তু যেহেতু অন্য কাউকে দেখাবে তাই এখন ডিলিট করতে বলছিল। যাই হোক এরপরে দেখা যায় কোম্পানিতে নাইয়ের জন্য ইয়ান অনেকগুলো গিফট পাঠিয়েছিল আর সেই সবগুলো গিফট ছিল পিঙ্ক কালারের। তাই তো নাই বিরক্ত হয়েছিল যে কে এতগুলো গিফট পিঙ্ক কালারের পাঠায়।
ইয়ানের এই প্ল্যানটি কাজ করেছিল না, তাই ও আবারও নতুন প্ল্যান বানিয়েছিল। অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিয়েছিল নায়ের কাছে আর বলেছিল বস আজকে আপনাকে বাইরে নিয়ে যাবে। আর ও এইসব কিছু করে নাইকে ইমপ্রেস করতে চাচ্ছিল। এরপরে রাতের সিন দেখানো হয় যেখানে ও নাইকে অনেক সুন্দর একটি রেস্টুরেন্টে নিয়ে এসেছিল ডিনার করানোর জন্য। আর দুজনে ডিনার করা শেষ হয়ে ওখান থেকে যখন বের হয়েছিল তখন নাইকে অনেক সুন্দর একটি লকেটও গিফট করেছিল আর সাথে এটাও বলেছিল যে তুমি আমাকে তোমার বয়ফ্রেন্ড বানিয়ে নাও। বাট নাই ওকে অ্যাকসেপ্ট করেছিল না। এরপরে তারা দুজনে আবার ওই অ্যাপার্টমেন্টে দেখতে গিয়েছিল। এখানে আসার পর জানতে পারে নাই যে ওকে অ্যাপার্টমেন্টে নিতে গেলে আর একটু বেশি কষ্ট করতে হবে, তাই ও আবারও ইয়ানের সাথে থাকতে শুরু করেছিল। আর নাইয়ের ফ্যামিলিতেও কিছু প্রবলেম হয়েছিল। ইয়ান তখন নাইকে সাহায্য করেছিল, যার কারণে নাই খুশি হয়ে ওকে থ্যাংক ইউ বলেছিল, সাথে ওর অনেক প্রশংসাও করেছিল। এই সব কিছু শোনার পর বলেছিল ইয়ান যে তুমি আমার এতই বেশি প্রশংসা করছো আর জানছো যে আমি এত ভালো একটি ছেলে, তাহলে কেন আমার সাথে ডেট করছো না, কেন তুমি আমার গার্লফ্রেন্ড হতে রাজি হচ্ছ না। এখানে বলেছিল নাই কারণ আমি আমার এক্স বয়ফ্রেন্ডকে এখনও অনেক বেশি ভালোবাসি, ওকে ভুলতে পারিনি। আর এই কথাটি জানার পর বেচারা ইয়ানের মনটাই ভেঙে গিয়েছিল। দেখা যায় পরের দিন থেকে ও ইগনোর করতে শুরু করেছে নাইকে। ইয়ান ওকে এরকমভাবে ইগনোর করেছিল, তাই নাইয়ের কাছেও অনেকটাই বেশি খারাপ লাগছিল। কিছুদিন পর ইয়ান নিজে থেকে ফোন করেছিল নাইয়ের কাছে আর নাইকে বলেছিল আমি আমার একজন ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব আর ওকে আমি গিফট দিতে চাচ্ছি, তাই তুমি আমাকে গিফট কিনতে সাহায্য করবে। পরের দিন ইয়ান নাইকে নিয়ে ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিল। একটু পরে ওর ফ্রেন্ড চলে আসে আর যে কিনা একটি মেয়ে ছিল। ইয়ানের সাথে একটি মেয়েকে দেখার পর নাই অনেকটাই বেশি জেলাস ফিল হচ্ছিল, কিন্তু একটু পরে ও ভালো করেই বুঝতে পারে এই মেয়েটির আসলে এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে আর ইয়ান ওকে নিয়ে এসেছে শুধুমাত্র জেলাস ফিল করানোর জন্য। তাই পরে ইয়ানকে বলছিল তোমার এই প্ল্যান তো কোনো কাজ করলো না আমার উপরে, শুধু শুধু এইসব প্ল্যানগুলো তুমি কেন করছো। ইয়ান ওর এরকম একটি কথা শোনার পর বেচারার মুখটা এখানে পুরো শুকিয়ে গিয়েছিল। যাই হোক, এরপরে ইয়ান আরও একটি প্ল্যান বানিয়েছিল। ও নাইকে ফোন করে নিজের বাড়িতে আসতে বলেছিল যে আমার কিছু প্রবলেম হয়েছে। নাই ওর বাড়িতে আসার পর দেখতে পায় ইয়ান ফ্লোরে পড়ে রয়েছে আর তার পাশে রক্ত ছিল। নাই অনেক ভয় পেয়ে যাচ্ছিল, কিন্তু একটু পরে নাই ভালো করে বুঝতে পারে যে এগুলো ও পাশে সস ফেলে রেখেছে আর ওর কোনো কিছুই হয়নি, শুধুমাত্র অ্যাক্টিং করছিল। তাই নাই ওকে কথা শোনাতে শুরু করে যে এসব ফালতু অ্যাক্টিং করা তুমি কোথা থেকে শিখেছো, আর রেগে ওর বাড়ি থেকে চলে গিয়েছিল। এরপরে তো ইয়ান হঠাৎ করে নাইয়ের সাথে ওর নিজের একটি ছবি পেয়ে গিয়েছিল। এই ছবি দেখার পর ইয়ান শিওর হয়ে গিয়েছিল অতীতে ওদের দুজনের ভিতরে সম্পর্ক ছিল, তাই চলে এসেছিল নাইয়ের বাড়িতে। আর নাইকে তখন এর কারণ জিজ্ঞাসা করে যে তুমি কেন আমাকে সব সত্যি কথা বলে দিচ্ছ না, অতীতে আমাদের দুজনের কি সম্পর্ক ছিল আমি ভালো করেই জানি, কারণ আমি এই ছবিটি পেয়েছি। কিন্তু এরপরও নাই ওকে কোনো কিছুই বলেছিল না আর বলে আমি কোনো কিছুই জানি না। সাথে ও ইয়ানের কোম্পানির জবটাও ছেড়ে দিয়েছিল আর ইয়ানও আগের মতো রুট বস হয়ে গিয়েছিল, এখন সবার সাথে অনেক বেশি রুট ব্যবহার করতো। পরের সিনে নাইকে দেখানো হয় এখন যেহেতু ওর জব ছিল না, তাই অনেক কোম্পানিতে জবের ইন্টারভিউ দিতে যাচ্ছিল, কিন্তু কোথাও ও কোনো জব পাচ্ছিল না, কারণ ইয়ান প্রথম থেকে সব জায়গায় মানা করে দিয়েছিল যেন নাইকে কোনো জব না দেওয়া হয়। নাই এইসব কিছুতে অনেক বেশি হতাশ হয়ে পড়েছিল। এরপরে নাইয়ের বাড়িতে ইয়ান এসেছিল। নাইকে বলে আমি এতদিনে ভালো করে বুঝতে পেরেছি তুমি আমাকে অতীতে কি হয়েছিল এই সব কিছু বলবে না, তাই আমাকে বরং সাহায্য করো, আমার স্মৃতিশক্তি ফিরিয়ে নিয়ে আসতে তুমি আমাকে সাহায্য করতে পারবে, এখন বলো সাহায্য করবে কিনা। আর নাইও ওকে এবার সাহায্য করতে রাজি হয়েছিল। এরপরে নাই ইয়ানকে নিয়ে ওই সব জায়গাগুলোতে ঘুরতে যাচ্ছিল যেই সব জায়গায় ওরা অতীতে একসাথে ঘোরাঘুরি করতো। এমনকি দেখা যায় ইয়ান নাইয়ের ফ্যামিলির সাথে ডিনারও করতে এসেছিল, যেখানে ও বলেছিল আমি নাইয়ের একজন কলিগ। তারা সবাই এখানে ডিনার করেছিল। যখন রাতে বাইরে এসেছিল নাই জিজ্ঞাসা করে ইয়ানকে যে তুমি ভিতরে কেন মিথ্যে কথা বললে, আর তোমার মিথ্যে কথা বলারও কোনো দরকার নেই। তখনই হঠাৎ করে ইয়ান এখানে নাইকে কিস করেছিল আর ও নাইকে বলছিল তুমি আমাকে সত্যি কথাগুলো বলে দাও যে অতীতে কি হয়েছিল। নাইও তখন ওকে সব সত্যি কথা বলতে রাজি হয়েছিল। নাই বলতে থাকে আমাদের দুজনের দেখা হয়েছিল আর আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছিলাম। তোমার ফ্যামিলি অনেক বেশি রিচ ছিল, কিন্তু আমার ফ্যামিলি রিচ ছিল না, যার কারণে তোমার বাবা চাচ্ছিল না আমি তোমার জীবনে আসি, তাই আমাকে অনেক বেশি টাকা দেওয়ার অফার করেছিল যেন আমি তোমাকে ছেড়ে চলে যাই, কিন্তু একদমই রাজি হয়েছিল না নাই এমনটি করতে। আর একদিন
ইয়ান নাইকে নিয়ে একটি রেস্টুরেন্টে এসেছিল আর ও এখানে আসলে নাইকে প্রপোজ করতে চাচ্ছিল। নাই যখন এই কথা জানতে পেরেছিল তখন ইয়ানের বাবাকে বলেছিল আজকে ইয়ান আমাকে প্রপোজ করতে চাচ্ছে আর আপনি কি এখানে আসতে চাচ্ছেন। ইয়ানের বাবা বলেছিল তোমরা কোথায় রয়েছো, আমাকে লোকেশন পাঠাও। আর নাইও তখন ওনাকে লোকেশন পাঠিয়ে দিয়েছিল। একটু পরে ইয়ান এখানে অনেক সুন্দরভাবে নাইকে প্রপোজ করেছিল আর নাই এটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল। কিন্তু তখনই হঠাৎ করে ইয়ান এখানে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই ইয়ানকে হসপিটালে নিয়ে এসেছিল। তখন হসপিটালে থাকার সময় ইয়ানের ফোনে ইয়ানের মায়ের মেসেজ এসেছিল। ইয়ানকে বলেছিল তুমি এখন কোথায় রয়েছো আর তোমার বাবা হঠাৎ করে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। উনি কোথাও যেতে নিচ্ছিল, তখনই ওনার এই ভয়াবহ কার অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এইদিকে তো এইসব জানতে পেরে নাই অনেকটাই বেশি কষ্ট পেয়েছিল। আর ও ভাবছিল ইয়ান যখন সুস্থ হওয়ার পর জানতে পারবে আমার কারণে ওর বাবার কার অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে আমাকে কখনোই ক্ষমা করে দেবে না। এরই সাথে ডক্টর এসে বলেছিল যে ইয়ানের মেমোরি লস হয়েছে, ওর আগের কোনো কথাই মনে থাকবে না। আর এইসব কিছুর কারণেই নাই ইয়ানকে ছেড়ে চলে গিয়েছিল। এখন যখন সত্যিটা জানতে পেরেছিল ইয়ান তখন অনেকটাই বেশি হার্ড হয়েছিল আর নাইয়ের ওপর রাগ করে ওখান থেকে বাসায় চলে এসেছিল। এরপরে ইয়ানের মা ইয়ানের সাথে দেখা করতে আসে আর উনি এখানে ইয়ানকে বলে তোমার বাবার যখন কার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তুমি তো হসপিটালে ছিলে আর তোমার বাবার শেষ মুহূর্তে তোমার বাবা আমাকে এটাই বলেছিল যে তুমি যেন সবসময় হ্যাপিতে থাকো। ওনার গিল্টি ফিল হয়েছে যে তোমার সাথে কেন নাইকে মেনে নিয়েছিল না আর এই কারণে চেয়েছিল যে তুমি নাইয়ের সাথে হ্যাপিতে থাকো। ইয়ান পরের বাকি সত্যিটুকু নিজের মায়ের কাছ থেকে জানতে পারে। পরের দিন ইয়ান নাইয়ের সাথে দেখা করে আর নাইকে বলে যে একটি জায়গা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে দিতে, কারণ ইয়ান ওখানে একজনকে সারপ্রাইজ দিতে চাচ্ছে। আর এই পুরো ডেকোরেশনের দায়িত্ব এখানে নাইয়ের ওপরে দিয়েছিল আর নাইও তখন ওর কথা মতন একটি জায়গাকে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করিয়েছিল। নাইয়ের পুরো কাজ শেষ হয়েছিল, বাট এখানে তো কাউকেই দেখতে পায় না, শুধুমাত্র নাই একাই দাঁড়িয়ে আসে। আর একটু পরে নাইয়ের কাছে ইয়ান চলে আসে। নাই ইয়ানকে বলে এখানে আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এইসব কিছুর আয়োজন করতে বলেছি আর 5 বছর আগে যা কিছু হয়েছে ওই সব কিছু শুধুমাত্র একটি দুর্ঘটনা ছিল। আর এমনিতেও তুমি যদি আমার বাবাকে ওখানে আসতে না বলতে এরপরেও আমার বাবা আমাদেরকে দুজনকে খুঁজে বের করে ওখানে চলে যেত। তাই তুমি এই অ্যাক্সিডেন্টে নিজেকে দোষ দেওয়া বন্ধ করো, এতে তোমার কোনো দোষ ছিল না। নাই বলে তাহলে তুমি আমার ওপর ওই সব কিছুর কারণে একদমই রাগ করে নেই। ইয়ান বলে আমি তোমার ওপরে অ্যাক্সিডেন্টের জন্য রাগ করে নেই, ওটা আমি জানি তোমার কারণে হয়নি, বাট আমি তোমার ওপর এই কারণেই রেগে আছি কারণ তুমি আমাকে কোনো কিছু না বলে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। এখানে নাই তখন ইয়ানকে সরি বলে ওকে এভাবে ছেড়ে আসার জন্য। ইয়ান বলে এখন তুমি আমাকে প্রমিস করো আমাকে ছেড়ে আর কখনোই চলে যাবে না। এখানে নাই ওকে প্রমিস করেছিল। ইয়ান আরও বলে এমনিতেও আমরা 5 বছর নষ্ট করে ফেলেছি, তাই এখন আর আমরা একদমই সময় নষ্ট করব না, আমরা দুজনে এখন একসাথে হ্যাপিতে থাকবো। আর আমার বাবার শেষ ইচ্ছাও এটাই ছিল যেন আমি তোমার সাথে হ্যাপিতে থাকতে পারি। আর এইটা শোনার পর নাই নিজে থেকে এখানে ইয়ানকে কিস করে দেয়। ইয়ান ওকে কিস করেছিল যেহেতু ওরা দুজনে 5 বছর একে অপরের কাছ থেকে দূরে ছিল, তাই এখানে একটু রোমান্স করে। পরের দিন কোম্পানির সিন দেখানো হয়, নাই আবারও কোম্পানিতে জয়েন করে নেয়। আর নাইকে কোম্পানিতে ফিরে আসতে দেখে বাকি সবাই অনেক খুশি হয়েছিল, বাট নাই আর ইয়ান তারা দুজনের ভিতরে কেউ কিন্তু ওদের রিলেশনশিপের কথা কোম্পানির বাকি কাউকেই বলেছিল না, এটা লুকিয়ে রাখে। বাট কোম্পানিতে এরা যখনই সুযোগ পেত একে অপরের সাথে রোম্যান্স করতো আর এইসব কিছু সবার আড়ালেই করতো। এরপরে যাও নায়ের সাথে দেখা করে, তারা দুজনে একসাথে কথা বলেছিল আর যার কারণে কোম্পানিতে কেউ একজন গুজব ছড়িয়ে দেয় এইটা বলে যাওয়ার নাই তাদের দুজনের ভিতরে কোনো সম্পর্ক রয়েছে। আর এইটা যখন পরে ইয়ান জানতে পারে ইয়ান তো অনেক রেগে যায়, তাই ও কোম্পানিতে সবাইকে অনেক বোকা দিয়ে বলে যেন এইসব মিথ্যে গুজবগুলো না ছড়ায়। আর এরপরে যখন বাইরে এসেছিল নায়ের সাথে তখন নাইকে বলে তুমি এখন তোমার ফ্রেন্ড যাওয়ার কাছ থেকে দূরে থাকবে, আমি চাই না তুমি ওর সাথে থাকো। নায়ও ওর কথায় রাজি হয়ে যায় কারণ ইয়ান অনেক বেশি জেলাস ফিল করেছিল। এর কিছুদিন পরে আমরা দেখতে পাই ইয়ানকে কোম্পানিতে, বাট ইয়ানকে দেখতে কিছুটা অন্যরকম দেখাচ্ছিল কারণ ইয়ানের স্মৃতিশক্তি আবারও হারিয়ে গিয়েছিল আর ও নাইকেও ভুলে গিয়েছিল। এখন নাই যখন ওর সাথে দেখা করতে আসে তখন নাই তো জানতো না ইয়ানের স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। ইয়ান নাইকে জিজ্ঞাসা করে তুমি কে, আর নাই মনে করে ইয়ান ওর সাথে মজা করছে, তাই এখানে ও আবার ইয়ানকে জড়িয়ে ধরেছিল আর বলে তুমি আমাকে ভুলে গিয়েছো, আমি কে, আমি তো তোমার গার্লফ্রেন্ড।
কিন্তু ইয়ান ওর কথা বিশ্বাস করে না আর বলে তুমি কিছুতেই আমার গার্লফ্রেন্ড হতেই পারো না। আর এখানে ওর ওপরে অভিযোগ করতে থাকে যে তুমি আমাকে আমার কোম্পানিতে এসে হ্যারাসমেন্ট করতে চাচ্ছ। নাই বলে এরকম কিছুই না, সত্যি আমরা দুজনে একসাথে রয়েছি। ইয়ান বলে আমরা দুজনে একসাথে রয়েছি, তাহলে এই কথা কোম্পানির বাকিরা কেন জানে না? তুমি আমাকে মিথ্যে কথা বলছো। বেচারি নাই এখানে ফেঁসে যায়, কারণ ও নিজে ইয়ানকে বলেছিল তাদের সম্পর্কের কথা কোম্পানিতে কাউকে না জানাতে, তাই এখন ও কোনো কিছু বলতে পারে না আর বাধ্য হয়ে কোম্পানি থেকে চলে যেতে হয়। ইয়ান এরপরও চুপ করেছিল না, নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে ওই সেক্রেটারিকে বাদ দিয়ে আমার জন্য নতুন একটি সেক্রেটারিকে নিয়ে আসো, আমি ওর মুখও দেখতে চাই না। ইয়ানের সব কিছু মনে থাকলেও শুধুমাত্র স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার পর নাইকেই চিনতে পারে না। যাই হোক, পরের সিনে দেখানো হয় যে এখানে নাই ইয়ানের ডক্টরের সাথে দেখা করতে আসে আর ডক্টরের কাছ থেকে সবকিছু জানতে চায়। এখানে ডক্টর নাইকে বলে ইয়ানের স্মৃতিশক্তি আবারও হারিয়ে গিয়েছে। নাই বলে বাট ইয়ান তো সবাইকে চিনতে পারছে, শুধুমাত্র আমাকেই কেন ভুলে যায়? আর ও প্রতিবারই এমনটি করে। আমি ওকে আমাদের দুজনের ভালোবাসার কথা মনে করিয়ে দেব, তাহলে আমাকে অবশ্যই চিনতে পারবে। ডক্টর বলে তুমি এমনটি করতে যেও না, এতে করে ওর আরও বেশি ক্ষতি হতে পারে। আর যেসব কথাগুলো শোনার পর নাই এখানে অনেকটাই বেশি হার্ড হয়েছিল। ডক্টর ওকে বলে তুমি তো এখন ওকে কোনো কিছু মনে করিয়ে দিতে পারবে না, কিন্তু ওর সাথে থাকতে পারবে, যাতে করে ও তোমাকে দেখার পর তোমার কথা মনে পড়ে যায়। যেহেতু ও তোমাকে দ্বিতীয়বার আবারও ভালোবেসেছিল, তাই তুমি যদি এখন ওর সাথে থাকতে শুরু করো তাহলে ও তোমাকে তৃতীয়বার আবারও ভালোবাসবে। তাই তোমার জন্য এখন এটাই ভালো হবে, তুমি ওর সাথে সাথে থাকার চেষ্টা করো, তাহলে দেখবে আবারও তোমার কথা মনে পড়ে যাবে। আর নয়তো ও তোমাকে নতুন করে আবারও ভালোবেসে ফেলবে, এভাবেই তুমি ইয়ানের সাথে থাকতে পারবে। এখন নাইয়ের কাছে আর কোনো উপায় ছিল না, নাইকেও এমনটিই করতে হবে। এখন ইয়ানকে নতুন করে ওর ভালোবাসায় ফেলতে হবে। এরপরেও নাই এই সব কিছুতে অনেক বেশি হার্ড হয়েছিল, ইয়ান ওকে ভুলে গিয়েছে এই কথাটি মনে করে। পরের দিন কোম্পানির সিন দেখানো হয় আর যেখানে আমরা ইয়ানের নতুন একজন সেক্রেটারিকে দেখতে পাই। এখন যেহেতু নতুন সেক্রেটারি চলে এসেছে, তাই নাইকে ওর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল অন্য একটি জায়গায় কাজের জন্য। নাই ওই জায়গায় এসে কাজ করতে শুরু করে। একটু পরে নাইয়ের কাছে ইয়ান আসে। ইয়ান এখানে নাইকে আরও একটি নতুন কাজ দিতে চাচ্ছে, তাই নাইয়ের কাছে এসেছে। নাই তখন ওপর থেকে একটি জিনিস পারতে নেয় আর তখন ও পড়ে যেতে নিলে তখন ইয়ান ওকে ধরেছিল, কিন্তু নাইয়ের তখন শার্টের বোতামগুলো ছিঁড়ে গিয়েছিল, আর যার কারণে ইয়ান নিজের কোটটি খুলে নাইকে পরিয়ে দেয়। এই সব কিছুতে নাই অনেক খুশি হয়ে যায় যে এখনও ইয়ান ওকে নিয়ে অনেক বেশি চিন্তা করে আর ওর এত বেশি কেয়ার করছে। বাট ইয়ানকে দেখে এরকম কিছুই মনে হচ্ছিল না, কারণ ইয়ান আবারও আগের মতন রুড হয়েছে। পরের সিনে নাই একটি বাড়িতে এসেছিল। আসলে এই বাড়িটি ইয়ান আর নাই তারা দুজনে একসাথে দেখে ঠিক করেছিল, আর এটা ইয়ান নাইকে গিফট করে। তারা এখানেই থাকতে চেয়েছিল, তাই নাই আজকে এখানে শিফট হয়েছে। নাই ঠিক করেছিল এখন ও সবসময় ইয়ানের সাথেই থাকবে, কোম্পানিতে ইয়ানের সাথেই থাকার চেষ্টা করে, যাতে করে নাইকে দেখার পর ইয়ানের সব কিছু মনে পড়ে যায়। আর নাই যখন ওই নতুন বাড়িতে ছিল তখন এখানে হঠাৎ করে ইয়ান চলে আসে, যার কারণে নাই নিজের মুখে একটি মাস্ক লাগিয়ে নিয়েছিল আর ইয়ান এই কারণে ওকে চিনতে পারে না। পরের দিন তারা সবাই একটি পার্টিতে এসেছিল আর পার্টিতে নাইও অনেক সুন্দর করে সেজে আসে ইয়ানের সাথে দেখা করে। এখানে ও ইয়ানকে মনে করিয়ে দিচ্ছিল যে আমি তোমার লাভার ছিলাম। এরপরেও ইয়ান ওকে রেখে এখানে নিজের বিজনেসের কাজে অনেক বেশি বিজি হয়ে পড়ে, আর যেই সব কিছু দেখার পর নাই ভাবে আমি এখান থেকে চলে যাব। কিন্তু তখনই ভিতরে ইয়ানের রাইভেল কোম্পানির কিছু লোকজন আসে, আর যাদেরকে দেখার পর এখানে ইয়ান নিজে থেকে নাইয়ের সাথে অনেক সুন্দরভাবে ডান্স করছিল, আর সবাইকে এটাই দেখায় যে ওরা দুজনে আসলে কাপেল। নাইও ওর সাথে ডান্স করতে পেরে অনেক খুশি হয়ে যায়। নাই খুশি হয়ে ইয়ানকে বলে তোমার সব কিছু মনে পড়ে গিয়েছে, আমি তোমার গার্লফ্রেন্ড, যার কারণে তুমি ভিতরে আমার সাথে ডান্স করেছো। ইয়ান বলে এমন কিছুই নাই, আমার কোনো কিছু মনে পড়ে যায়নি, তবে আমি তোমাকে একটু বিশ্বাস করতে পারি, তাই তোমার সাথে ওখানে ডান্স করেছি। তুমি চাইলে আমাকে মনে করিয়ে দিতে পারো যে আমি সত্যি তোমার বয়ফ্রেন্ড কিনা। আর যার কারণে নাই এখন ওর সাথে থাকতে শুরু করে আর ওকে অনেক জায়গায় নিয়ে যাচ্ছিল, যেখানে তারা দুজন একসাথে আগে গিয়েছিল। ইয়ানের কিছু কিছু স্মৃতি মনে পড়তে থাকে, আর এরপরে তারা কোম্পানিতে একটি মিটিংয়ে আসে। ইয়ানদের কোম্পানি নতুন একটি প্রজেক্টের উপরে কাজ করেছিল, আর যেটা তারা খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চাচ্ছিল, কিন্তু এর আগে ইয়ানের রাইভেল কোম্পানি ওই রকম একটি নিউ প্রজেক্ট লঞ্চ করেছে। আর এখন এর পুরো সন্দেহ করছিল ইয়ান নাইয়ের ওপরে, আর ও ভাবছিল নাই ওর সাথে ভালোবাসার অ্যাক্টিং করে ওর কোম্পানির ভিতরে সব সিক্রেটগুলো রাইভেল কোম্পানিদেরকে বলে দিয়েছে, যার কারণে তো নাইকে অনেক বেশি কথা শুনিয়ে দেয় যে তুমি আমার সাথে অ্যাক্টিং করেছো আর আমার কোম্পানির সব সিক্রেটগুলো বাইরে সবাইকে বলে দিয়েছো, আর এই কারণে আমি তোমাকে জব থেকে বের করে দেব। বেচারি নাই বলে আমি তো এরকম কোনো কিছুই করিনি, তাহলে তুমি কেন আমাকে সন্দেহ করছো? ইয়ান বলে তুমি যদি কোনো কিছু না করো তাহলে তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করো, আর এর জন্য আমি তোমাকে 5 দিন সময় দিচ্ছি। নাই তখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বাইরে আসে আর অনেকের সাথে কথা বলতে শুরু করে।
এরই মাঝে ইয়ান নাইকে ফোন করে জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় আছো? নাই বলেছিল তুমি চাইলে আমার ফোনের লোকেশন ট্র্যাক করে আমার কাছে আসতে পারো। আমি এখন প্রমাণ খুঁজতে বিজি রয়েছি। এরপরে ইয়ান বাইরে যখন এসেছিল তখন দেখতে পায় বাইরের অবস্থা অনেক খারাপ, বাইরে অনেক বেশি বৃষ্টি পড়ছিল। তাই ও নাইকে খুঁজতে খুঁজতে একটি জায়গায় আসে। নাই এখানে ইয়ানকে দেখে অবাক হয়ে যায় আর ও বুঝতে পারে ইয়ান ওকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। এখানে আসার পর ইয়ানের শরীরটা কিছুটা খারাপ হয়ে যায়, তাই এখন তারা দুজনে এখান থেকে যেতে পারবে না। তাই ইয়ান এখানে আগুন লাগিয়ে দিয়েছিল যাতে করে তারা দুজনে এখানে ভালোভাবে থাকতে পারে। ইয়ান নাইকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই বলছো যে আমরা দুজনে ডেট করেছি? আমার কোনো কিছু মনে নেই। নাই বলে, আমি সত্যিই বলছি, আমরা দুজনে ডেট করেছি আর আমি তোমার গার্লফ্রেন্ড। তুমি এখন আমাকে ভুলে গিয়েছো। ইয়ান বলে, কিন্তু আমি তোমার মুখের কথা কেন বিশ্বাস করব? এখানে তখন নাই নিজের কাছ থেকে ওদের দুজনে একটি ছবি বের করে দেখিয়েছিল ইয়ানকে। যেহেতু তারা দুজনে ছবিতে একসাথে ছিল তাই এই ছবিটা দেখার পর ইয়ান এখানে কিছুটা বিশ্বাস করে নিয়েছিল যে নাই সত্যি কথাই বলছে। কিন্তু এরপরে ও পুরোপুরিভাবে সব কিছু বিশ্বাস করে নেয় না। যাই হোক, তারা দুজনে এই রাতটা এখানেই ছিল। পরের দিন কোম্পানিতে নাই সব প্রমাণ নিয়ে এসেছিল আর নিজেকে নির্দোষ প্রমাণ করে ফেলে। এইসব কিছুতে ইয়ান নাইকে সরি বলে, আমি শুধু শুধু তোমার উপরে সন্দেহ করেছি। ইয়ান নাইকে এটাও বলে, আমার তোমার কথাগুলো বিশ্বাস হয়ে গিয়েছে যে তুমি সত্যি কথাই বলেছো তুমি আমার গার্লফ্রেন্ড। কিন্তু এখনও আমি এইটা সিদ্ধান্ত নিতে পারিনি তোমার সাথে এই রিলেশনশিপটি কি আমি কন্টিনিউ করব না এটা আমি পরে ভেবেচিন্তে তোমাকে জানাবো। আর নাই এইটা শোনার পর আপসেট হয়ে যায়। এরপর নাই যখন নিজের বাড়িতে আসে এখানে দেখতে পায় জাওকে, আর তারা দুজনে এখানে গল্প করছিল। এইটা আবার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে ইয়ান নাইয়ের বাড়িতে এখন ওর ফ্রেন্ড জাও রয়েছে। তাই অনেকটাই বেশি রেগে যায়, তাড়াতাড়ি করে চলে আসে নাইয়ের বাড়িতে। বাট নাই ওর মুখে আবারও মাস্ক লাগিয়ে নিয়েছিল ইয়ান যেন ওকে চিনতে না পারে। এই কারণে ইয়ান এখানে ওর মুখের উপর থেকে মাস্কটি সরিয়ে ফেলে আর ওকে বকা দিচ্ছিল যে তুমি আমার হাত থেকে বাঁচার জন্য এরকমভাবে নিজের ফেসটি লুকিয়ে রাখছিলে। আর ইয়ানকে এরকমভাবে ধোকা দেওয়ার কারণে নাইকে অনেক কথা শুনে এখান থেকে চলে যায়। পরের দিন কোম্পানিতে আসার পর তাদের কোম্পানির সিক্রেটগুলো যে বাইরে বের করেছিল নাইয়ের মাধ্যমে সেই মেয়েটিকে বের করে। আর ওই মেয়েটি অন্য কেউ না বরং ইয়ানের নতুন অ্যাসিস্ট্যান্ট ছিল। এই কারণে ওই মেয়েটিকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। পরে নাই ইয়ানকে বলে, তোমার কি সব কিছু মনে পড়ে গিয়েছে যে আমার সাথে তোমার কি সম্পর্ক ছিল? এখানে ইয়ান বলে, আমার এখনও কোনো কিছু মনে পড়েনি। পরে ইয়ান ওর ডক্টর ফ্রেন্ডের সাথে দেখা করে আর ফ্রেন্ডকে বলেছিল যে আমার আর নাই দুজনের ভিতরে কি সম্পর্ক রয়েছিল এই সব কিছু আমাকে বলো। ডক্টর ওকে সব কিছুই বলেছিল। পরের দিন ইয়ান কোম্পানিতে আসে আর এখানে নাইয়ের কথা ভাবছিল যে ও বারবার নাইকে ভুলে যাচ্ছে আর এমনটি করতে গিয়ে নাইকে অনেকবারই হার্ট করছে। রাতে বাসায় আসার পর ওরা নাইয়ের অনেক জিনিসগুলো দেখতে থাকে যেগুলো ওরা একে অপরকে গিফট করেছিল। আর নাই যখন দেখতে পায় ইয়ান তাদের জিনিসপত্রগুলো দেখছিল তাই খুশি হয়ে বলে, তুমি এই সব কিছু দেখছো, এর মানে তোমার সব কিছু মনে পড়ে গিয়েছে? এতেও ইয়ান বলে, আমার এখনও কোনো কিছু মনে পড়েনি। নাই ওকে কিস করে আর জিজ্ঞাসা করে, এখন তোমার মনে পড়েছে? ইয়ান বলে, আমাদের দুজনকে আরও একবার এটা ট্রাই করা উচিত। তারপরে তারা দুজনে এখানে একে অপরকে কিস করতে শুরু করে। পরের দিন তারা দুজনে কোম্পানির কিছু কাজের জন্য বাইরে আসে আর তারা দুজনে একটি কনস্ট্রাকশন সাইটে গিয়েছিল। এখানে ইয়ানের ওপরে ইট পড়তে নিয়েছিল আর যেটা নাই দেখতে পেয়ে ও তাড়াতাড়ি করে ইয়ানকে বাঁচাতে চলে যায়, যার কারণে ইটটি নাইয়ের ওপরে পড়ে। নাই এখানে অজ্ঞান হয়েছিল আর এই কারণে ইয়ান তাড়াতাড়ি করে ওকে হসপিটালে নিয়ে আসে। একটু পরে যখন নাইয়ের জ্ঞান ফিরে আসে দেখা যায় না এখানে ইয়ানকে চিনতে পারছে না। ইয়ান এই কারণে আপসেট হয়ে যায়, নাই ওকে চিনতে পারছে না। আর ইয়ান ভালো করে এটাও বুঝতে পেরেছিল যখন আপন মানুষগুলো আমাদেরকে ভুলে যায় তখন আমাদের কীরকম ফিল হয়। ইয়ান ডক্টরকে বলে, আমি এখন ভালো করে বুঝতে পেরেছি এই কিছুদিনে আমি নাইকে কতটা বেশি হার্ট করেছি। ডক্টর বলে, তোমার এই রোগটি আসলে লাভ ডিজিজ আর এর কারণে তুমি যখন একটি মেয়েকে অনেক বেশি ভালোবেসে ফেলো তখন তোমার ইমোশন ব্রেক হয়ে যায়, যার কারণে তুমি ওই মেয়েটিকে আর ওই মেয়েটির সাথে কাটানো সব মুহূর্তগুলো ভুলে যাও। আর এই সব কিছুর কারণেই তোমার বারবার মেমোরি লস হয়ে যাওয়ার পর তুমি নায়িকাই ভুলে যাও, কারণ তুমি নায়িকা সব থেকে বেশি ভালোবাসো। এতদিন আমরা অনেক ড্রামা বা মুভিতে দেখেছি নায়কের যখন মেমোরি লস হয়ে যায় তখন শুধুমাত্র নায়িকাকেই চিনতে পারে, বাট এখানে ইয়ানের সাথে সম্পূর্ণ একটি উল্টো কেস হয়ে যায়। আর ইয়ানের যখনই মেমোরি লস হয়ে যেত তখন ও নিজের ভালোবাসার মানুষটিকেই ভুলে যায়। কিছুদিন পর ইয়ান নায়ের সাথে দেখা করতে আসে। নায়েরও জ্ঞান ফিরে এসেছিল। নায় জিজ্ঞাসা করে ইয়ানকে, তোমার সব কিছু মনে পড়েছে?
ইয়ান বলে আমার সবকিছু মনে পড়েছে। নাই এটা জানতে পেরে খুশি হয়ে ওকে হাগ করে। এরপরে ইয়ান নাইকে নিজের রোগের কথাটি বলে আর নাইকে বলেছিল আমি অনেকবারই না বুঝে তোমাকে অনেক বেশি হার্ট করে ফেলি, তাই এখন আমরা দুজনে ব্রেকআপ করে নেব। এখানে ইয়ান নাইয়ের সাথে ব্রেকআপ করতে চাচ্ছিল, কিন্তু নাই এটা একদমই করতে চায় না। ও বলে তুমি আমাকে যতই হার্ট করো আমি তোমার সাথেই থাকবো। বাট ইয়ান বলে দেখো আমি সবসময় তোমাকেই ভুলে যাই, আর তুমি যদি আমার সাথে থাকো তাহলে তুমি অনেক কষ্ট পাবে, তাই আমাদের দুজনের জন্য এটাই ভালো হবে। তোমাকে আমি ভাবার জন্য কিছুটা সময় দিচ্ছি। এরপরে নাইয়ের মা নাইকে ফোন করে ওকে জোর করে একটি ব্লাইন্ড ডেটে যেতে বলে। আর মায়ের জোরাজোরির কারণে নাই তখন একটি ছেলের সাথে ব্লাইন্ড ডেটে আসে। ইয়ান যখন এই কথা জানতে পারে ও তখন ব্লাইন্ড ডেটের জায়গায় এসেছিল আর ওই ছেলেটিকে আজে বাজে বলে ছেলেটিকে এখান থেকে ভাগিয়ে দেয়। এরপরে ও নাইকে নিয়ে বাইরে আসে। নাই ওকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে। এই রেস্টুরেন্টে 5 বছর আগে ইয়ান নাইকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। নাই ইয়ানকে বলে তোমার মনে আছে তুমি এই জায়গাতে আমাকে প্রপোজ করেছিলে, আর তুমি যতই আমাকে বারবার ভুলে যাও না কেন আমি সবসময় তোমার সাথেই থাকবো। আসলে ইয়ানও তো নাইয়ের সাথে ব্রেকআপ করতে চাচ্ছিল না, ও শুধুমাত্র ভয় পাচ্ছিল যে যখন ওর মেমোরিটা আবারও চলে যাবে তখন ও আবারও নাইকে হার্ট করে বসবে। এই কারণে নাইকে নিজের কাছ থেকে দূরে রাখতে চাচ্ছিল, কিন্তু নাই ওর কাছ থেকে দূরে যাবে না। ইয়ানও এই কারণে অনেক খুশি হয়েছিল। তারা দুজন এখানে খুশি হয়ে একে অপরকে হাগ করে। এরপরে আমরা দেখতে পাই ইয়ানকে নিজের বাড়িতে, যেখানে ইয়ান ঘুমের ভিতরে অনেক বাজে একটি স্বপ্ন দেখে উঠে পড়ে। নাই জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, আর নাই মনে করে ও হয়তো অনেক কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে আর এটা ওর অতীতের সাথে আসে, যার কারণে পরের দিন ইয়ানের মায়ের সাথে দেখা করে আর বলেছিল কাল রাতে ইয়ান এরকমভাবে হঠাৎ করে ভয় পেয়ে উঠে পড়েছে। ইয়ানের মা বলে আসলে ছোটবেলায় ইয়ান আমাকে আর ইয়ানের বাবাকে অনেক বেশি ঝগড়া করতে দেখেছে, আর একবার আমি সুইসাইড করার জন্য নিজের হাত কেটে নিয়েছিলাম। ইয়ান আমাকে এরকম অবস্থায় দেখতে পেয়েছিল। ওই দিনের পর থেকে ইয়ান অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে আর ও এখন ভালোবাসাকে বিশ্বাস করতে পারে না। আর এইসব কিছুর কারণে ও মাঝে মধ্যে ওই রকম ভয়ঙ্কর ইয়ান ছোটবেলায় নিজের চোখের সামনে মা আর বাবাকে অনেক বেশি ঝগড়া করতে দেখেছে, আর এইসব কিছুর কারণে ইয়ানের এখন ভালোবাসার ওপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে। নাই সব কিছু জানার পর ইয়ানের ডক্টরের সাথে দেখা করে। ওনাকে বলে ইয়ানের এই রোগের কোনো চিকিৎসা নেই, আমরা কি ইয়ানকে সুস্থ করতে পারবো না? ডক্টর বলে এই রোগের চিকিৎসা রয়েছে, কিন্তু এর জন্য অনেক বেশি সময়ের প্রয়োজন, আর এটার জন্য ইয়ানকেও রাজি করাতে হবে। নাই এরপরে ইয়ানের সাথে দেখা করে আর ইয়ানের চিকিৎসার কথা বলেছিল ইয়ানকে। নাইয়ের কারণে ইয়ানও চিকিৎসা করাতে রাজি হয়। এরপরে নাই ওখান থেকে বাইরে আসে, আর যখন ও রাস্তায় ছিল তখন নাইয়ের একটি অ্যাক্সিডেন্ট হয়। ইয়ান যখন এই কথা জানতে পারে নাইয়ের জন্য অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, আর ও হসপিটালে গিয়েছিল নাইকে দেখতে। ওখানে যাওয়ার পর দেখতে পায় নাই একদমই সুস্থ রয়েছে। নাইকে নিজের সাথে করে বাসায় নিয়ে আসে, আর নাইয়ের হাতে একটু কেটে গিয়েছিল, ওখানে মেডিসিন লাগিয়ে দেয়, দেন নাইয়ের অনেক কেয়ার করতে থাকে। এভাবে দুজনের ভিতরে সবকিছু ঠিক হতেই নিচ্ছিল, কিন্তু এর মাঝে হঠাৎ করে আবার ইয়ান ওর একজন ফ্রেন্ডের সাথে অনেক বেশি ক্লোজ হয়ে যায়, আর ওর ফ্রেন্ডের কারণে নাইকে ইগনোর করতে শুরু করে, আর নাইকে অনেকটা বেশি হার্টও করছিল। নাইয়ের সাথে কথা বলে না, বরং সবসময় ওর ফ্রেন্ডের সাথেই থাকছিল। এইসব কিছুতে নাই নিজেও অনেক বেশি হার্ড হয়। নাই বুঝতে পারে ইয়ান এইসব কিছু ইচ্ছা করে করছে যাতে করে নাই ওকে ছেড়ে চলে যায়, বাট নাই একদমই যেতে রাজি হয় না। ইয়ান রেগে নাইয়ের সাথে ওর যতগুলো ছবি ছিল ওই সব ছবিগুলো ছিঁড়ে ফেলে, আর নাইয়ের উপরে চিৎকার করে নাইকে বলে তুমি যতদিন আমার সাথে থাকবে আমার অনেক বেশি প্রবলেম হবে, কারণ তোমাকে ভালোবাসার পর আমি আমার মেমোরিটা আবারও হারিয়ে ফেলি, আর যার কারণে আমার অনেক বেশি প্রবলেম হয় আবারও সব কিছু মনে করতে, তাই তুমি আমাকে ছেড়ে চলে যাও। এইসব কিছুতে কষ্ট পেয়ে নাই রাতে বাড়িতে আসে, আর এখানে ইয়ানের বলা কথাগুলো মনে করছিল। ও নিজেও ভাবে আমার কারণে ইয়ানের অনেক বেশি প্রবলেম হচ্ছে, তাই এটাই ভালো হবে ইয়ানকে ছেড়ে চলে যাওয়া। তাই ও ইয়ানকে কোনো কিছু না বলে ইয়ানকে ছেড়ে চলে যায়। পরে যখন ইয়ান জানতে পারে নাই ওকে ছেড়ে চলে গিয়েছে তখন ও নিজে ট্রিটমেন্ট করাতে শুরু করে, আর দেখা যায় 5 বছর আগে নাইয়ের সাথে কাটানো ওর অনেক স্মৃতিগুলো মনে পড়ে যায়, যার কারণে অনেক খুশি হয়েছিল। আর নাইকে খুঁজতে বের হয়, কিন্তু কোথাও নাইকে খুঁজে পায় না। তাই নাইয়ের ফ্রেন্ড জাওয়ের সাথে দেখা করে, আর জাওকে জিজ্ঞাসা করে নাই এখন কোথায় রয়েছে, তুমি কি জানো? জাও বলে আমি আর নাই আমরা দুজনে শুধুমাত্র ফ্রেন্ড, তাই এখন নাই কোথায় রয়েছে এটা ও আমাকে বলে যায়নি, তাই আমি জানি না। সাথে এখানে ও ইয়ানের উপরে অনেক বেশি রাগও দেখায় যে নাই কি তোমার হাতের পুতুল নাকি, যে যখন তুমি ওকে চাইবে কাছে টেনে নেবে, আবার যখন
তোমার ওর প্রয়োজন হবে না দূরে সরিয়ে দেবে। ইয়ান এইসব কিছুতে অনেক বেশি হার্ড হয়েছিল যে ওর কারণেই নাই ওকে ছেড়ে চলে গিয়েছে, তাই অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করে। ওর এরকম অবস্থা দেখার পর যাও তখন ওকে বলে দিয়েছিল যে নাই এখন ওর নিজের বাড়িতে ফিরে গিয়েছে, আর তুমি যদি নিজের ভুল বুঝতে পারো তাহলে ওখানে যেতে পারো। পরে তিনি ইয়ান নায়ের বাড়িতে আসে, আর এখানে নাই ওকে দেখার পর প্রথমে তো বাড়ির ভিতরে আসতে দিচ্ছিল না, কিন্তু এরপরেও ইয়ান জোর করে ভিতরে তো চলে আসে। এখানে নায়ের বাবা দেখা যায় ইয়ানকে দেখার পর এখানে ইয়ানের সাথে শত্রুর মতন ব্যবহার করতে শুরু করে, আর ইয়ানকে দিয়ে পুরো বাড়ির অনেক কাজ করিয়ে নিচ্ছিল, আর ইয়ানও নায়ের জন্য সব কিছু করে যাচ্ছিল। নাই ওকে বলে তুমি এখান থেকে চলে যাও। ইয়ান বলে আমি এখান থেকে চলে যাব না, আমার সব কিছু মনে পড়ে গিয়েছে, তাই আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি, তুমি আবার আমার জীবনে ফিরে আসো। নাই প্রথমে রাজি হয় না, কিন্তু ইয়ান ওকে অনেকবার বলার কারণে ও রাজি হয়, আর বলে এখন তোমার যদি মেমোরি লস আবারও হয়ে যায় কিন্তু এরপরও আমি তোমার সাথেই থাকবো। দুজনের ভিতরে সবকিছু ঠিক হয়ে যায়, কিন্তু নায়ের বাবা এসে নাইকে বলে তুমি ইয়ানের কাছ থেকে দূরে থাকো। ইয়ান এই সব কিছু জানার পর নায়ের বাবার মন জেতার চেষ্টা করে, আর অনেক কিছু করার পর ফাইনালি নায়ের বাবাও রাজি হয়ে যায়। এখন তারা দুজনে ডিসাইড করেছিল একসাথেই থাকবে। নাই পরে আবার ইয়ানের ডক্টরের সাথে দেখা করে আর সব কিছু বলেছিল। এখানে ডক্টর বলে এখনও ইয়ানের সব কিছু মনে পড়ে যায়নি, তবে ওর পুরোপুরিভাবে সুস্থ হতে আরও কিছুটা সময়ের প্রয়োজন রয়েছে। এরপরে নাই আবারও তাদের কোম্পানিতে জয়েন করে, আর কোম্পানিতে নাইকে দেখার পর সবাই অনেক খুশি হয়েছিল, কারণ কোম্পানিতে নাই থাকলে ইয়ান অনেকটাই বেশি ভালো বস হয়ে থাকে, আর নাই চলে গেলে ইয়ান অনেক রুড হয়ে যায়। এরপর একদিন ইয়ান মিডিয়া সবার সামনে বলে দিয়েছিল নাই ওর গার্লফ্রেন্ড, আর তারা দুজনে এখন ডেট করছে, আর এইসব কিছুর কারণে তাদের রিলেশনশিপের কথা পাবলিক হয়ে যায়। কিছুদিন পর আমরা ইয়ানকে দেখতে পাই। আসলে ইয়ান এখন প্ল্যান করছিল ও একটি অনেক সুন্দর জায়গাতে নাইকে সুন্দরভাবে প্রপোজ করবে, আর যার কারণে ও তখন জায়গা সিলেক্ট করতে শুরু করে, আর ওর ফ্রেন্ডদের সাহায্য নিচ্ছিল। ইয়ান এরপরে অনেক কিছুরই প্ল্যান করে, কিন্তু এই সব কিছুর আয়োজন করতে অনেকটাই বেশি সময় লেগে যাবে, আর এই সব কিছু ভাবার পর ইয়ানের মনটা খারাপ হয়ে যায়। একদিন তারা দুজনে একটি জায়গায় গিয়েছিল, আর যেখানে নাই নিজের ফিলিংসটা অনেক সুন্দরভাবে কনভেন্স করেছিল ইয়ানের কাছে। ইয়ান আর সময় নষ্ট না করে ওই জায়গাতে একটি রিং বের করে ও সুন্দরভাবে নাইকে প্রপোজ করে। নাই তো অনেক খুশি হয়ে যায়, কারণ অনেক বছর ধরে নাই এটার জন্যই অপেক্ষা করছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় না ইয়ানের ডায়েরি পড়েছিল, যেখানে ইয়ান লিখে রেখেছিল আমার নায়ের ক্লোজে যেতে অনেক বেশি ভয় করে। ইয়ানের এই ভয়টি দূর করানোর জন্য এখন নাই সবসময় ইয়ানের আরও বেশি ক্লোজে যেতে শুরু করে, যাতে করে ইয়ানের এই ভয়টি কেটে যায়, আর ইয়ানও তখন ওর অনেক বেশি ক্লোজে চলে আসে, আর নাই ইয়ানের বাড়িতে শিফট হয়ে যায়। কিছুদিন পর তাদের দুই ফ্যামিলি একসাথে দেখা করে, আর তাদের বিয়ের ডেটটি ঠিক করেছিল। এই কারণে ইয়ান আর নাই দুজনে অনেক খুশি হয়ে যায়। পরের সিনে এদের বিয়ের সিনটি দেখানো হয়, যেখানে সবাই অনেক বেশি খুশি ছিল। নাই আর ইয়ান তারা দুজনে অনেকটাই বেশি হ্যাপি ছিল, আর এরপরে তারা দুজনে এখানে একে অপরকে রিং পরিয়ে দেয়, আর এত সব বাধা পেরিয়ে তারা ফাইনালি দুজনে এক হতে পেরেছে। সবাই তাদের দুজনের জন্য অনেক খুশি হয়েছিল। পরের সিনে কোম্পানিতে দেখানো হয় দুজনকে, যেখানে কাজের ফাঁকে ফাঁকে তারা দুজনে একে অপরের সাথে রোম্যান্স করতো, আর যার কারণে কোম্পানিতে থাকা বাকি এমপ্লয়ীদের অনেকটাই বেশি সমস্যা হতো। কিন্তু এখন বস যেহেতু এসব কিছু করছে তাই ওরা কিছু বলতেও পারবে না। এরপরে একদম 1 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা না ইয়ান দুজনের সাথে একটি কিউট বেবিও দেখতে পাই। তিনজনের একটি কিউট হ্যাপি ফ্যামিলি। নাই আর ইয়ান তারা দুজনেও একসাথে অনেক বেশি হ্যাপি ছিল। এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে এই গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।